প্রখ্যাত কবি জীবনানন্দ দাশ ৩০-এর দশকে বলেছিলেন, পৃথিবীর গভীরতর অসুখ এখন। কথাটা এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি যে সত্যি সত্যি পৃথিবীর অসুখ হয়েছে, জ্বর হয়েছে, উত্তপ্ত হয়েছে। এই বৈশ্বিক জলবায়ুর কারণে উষ্ণতায় পৃথিবী এখন এতটাই উত্তপ্ত যে সামগ্রিকভাবে বদলে গেছে জীবনযাপন, আবহাওয়া, মানুষ, প্রকৃতি এবং পরিবেশ। এইরকম একটি প্রেক্ষাপটে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হচ্ছে এ কারণে যে বিষয়টি সম্পর্কে আমাদের স্বচ্ছ এবং অবহিত হওয়া উচিত। পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে নীল গ্যাসের ওজোন স্তরে ফুটো হয়ে গেছে অতি বেগুনি রশ্মির উত্তাপে পৃথিবী ঝলসে যাচ্ছে, উত্তপ্ত হলো। তারই প্রেক্ষাপটে সাম্প্রতিককালে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই ওজোন স্তর সুরক্ষা দিবসের প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, কী করণীয় সম্পর্কে জানার জন্য আজকে আমরা আহ্বান করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ডক্টর আইনুন নিশাতকে। আমাদের সঙ্গে আরও আছেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ওয়াহিদা খান চৌধুরী, আর আছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। প্রথমেই আমরা ডক্টর আইনুন নিশাতের কাছে জানতে চাইব, এই ওজোন স্তর ব্যাপারটি খুবই আলোচিত হয় সবসময়। গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তর, বিপদ, আশঙ্কা, পুরো ব্যাপারটা প্রেক্ষাপট আসলে কি? ধন্যবাদ। প্রথমে একটা জিনিস ক্ল্যারিফাই করে নেই, সেটা হচ্ছে ওজোন স্তরের ছিদ্র হওয়ার কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটার ধরন এক, আর গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা যে বাড়ছে তার ইম্প্যাক্ট আরেক রকম। কিন্তু দায়ী কারণের মধ্যে একটা কমন কারণ আছে, এখানে হচ্ছে সূত্রপাত। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন বাড়ছিল। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি নামক যে গ্যাসটা, যেটা সাধারণত আমরা স্প্রেতে ব্যবহার করি, অ্যারোসলে ব্যবহার করি, রিফ্রিজারেন্টসে ব্যবহার করি, কুলেন্টে ব্যবহার করি, ফ্রিয়ন গ্যাস এটসেট্রা মিলে, এটার তাপ ধরে রাখার ক্ষমতা আছে। সেইটার কারণে গ্রিনহাউস এফেক্ট, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। কিন্তু এই সিএফসি গ্যাসটা আমাদেরকে আবার আরেকভাবে ক্ষতি করত। এই ক্ষতিটা হচ্ছে, ওজোন হচ্ছে একটা প্রাকৃতিক গ্যাস। সাধারণত ওজোনের একটা মলিকিউলে দুটো অ্যাটম থাকে, O2, আর তিনটা থাকলে সেটা হচ্ছে ওজোন। এবং এটা খুব স্টেবল না, এটা অন্য কেমিক্যালের সাথে রিয়্যাক্ট করে ভেঙে যায়। অর্থাৎ সিএফসির সাথে ওজোন গ্যাস তার মিথস্ক্রিয়া হলে, তার রিয়াকশন হলে ভেঙে অক্সিজেন হয়ে যায়। এখন আমাদের পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে, 10 থেকে 50 কিলোমিটার এই জায়গাতে ওজনের অবস্থান, এবং এটার জন্য আকাশটাকে নীল দেখায়। আপনি নীল গ্যাসের কথা বলেছেন। এবং পৃথিবী ঘুরছে, এই ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটা উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে গিয়ে বেশি জমা হয়। বেশি জমা হলে ওখানে একটা প্রকাণ্ড ছিদ্র হয়েছে। ওই ছিদ্রর ভিতর দিয়ে সূর্য থেকে যে সমস্ত রশ্মি আসে, যে তার মধ্যে কিছু রশ্মি, আলট্রাভায়োলেট রে, তার অনেক ধরনের রশ্মি আছে, যেটা আগে ওজোন স্তরে বাধা পেয়ে ফিরে যেত বহির্বিশ্বে, এখন ওটা ফিরে যাওয়ার পরিবর্তে ওই গর্ত দিয়ে ভিতরে ঢুকে পড়ে। তাহলে ঢুকে পড়লে সেখানে কোনো মানুষ, কোনো জীবজন্তু, কোনো গাছপালা তার সংস্পর্শে আসলে তাদের মারাত্মক ক্ষতি হয়। তাহলে এই ছিদ্রটা হচ্ছে উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে। উত্তর মেরুতে কাদের বাস? রাশিয়ান ফেডারেশন, কানাডা, আলাস্কা, জাপান, অত্যন্ত ক্ষমতাশালী দেশ। দক্ষিণ দিকে কারা আছে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওদিকে আর্জেন্টিনা, ফকল্যান্ড আইল্যান্ড, এবং দক্ষিণ মেরুতে যে সমস্ত বিজ্ঞানী, 1000-1000 বিজ্ঞানী থাকেন বিভিন্ন সময়, তাহলে তাদের ডাইরেক্ট এক্সপোজার হতে পারে। ওখানকার প্রাণীগুলোর এই ডাইরেক্ট এক্সপোজারে ক্ষতি হতে পারে। আপা সেটা আরও ভালো বলবেন। আর ওখানে যে সমস্ত পানিতে যাচ্ছে, পানিতে যে প্ল্যাঙ্কটন আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ছোটো মাছ, তাদের ক্রিল, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে যে মাছ খাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই মাছ তো ওখানে থাকে না, চলে আসে আবার আমাদের এখানে। আর ওই ওভারঅল ওজনের স্তর, ওইখানে তো ছিদ্র, আর বাকি জায়গাতে ওটা কিছুটা ক্ষয় হচ্ছে। অর্থাৎ আমাদেরও কিছু আশঙ্কা আছে, যে কারণে আপনি বিদেশে গেলে দেখবেন ওরা সূর্য স্নান করে চামড়া কালো করার জন্যে, কিন্তু সাথে আবার একটা সাদা ক্রিম মেখে নেয়। যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন যে ক্রিকেট প্লেয়াররা
মুখের বিভিন্ন জায়গাতে সাদা ক্রিম মাখছে, ওটা হচ্ছে ওই সূর্যের আলোর এক্সপোজার থেকে চামড়াটা যাতে পুড়ে না যায়, আবারও এটা ওনার বিষয়। তো আমার বক্তব্যটা হচ্ছে আরেকটু মজার, সেটা হচ্ছে তাহলে আমরা কি করব? আমাদের বৈশ্বিক আইন তৈরি হলো, যেটাকে মন্ট্রিয়াল প্রোটোকল বলা হয়। লন্ডন একটা বহু ধরনের আছে, বাট এটা সারা দুনিয়াতে মন্ট্রিয়াল প্রোটোকল নামেই মূলত পরিচিত। সেখানে বলা হলো যে পৃথিবীর কোনো দেশ আর এই সিএফসি গ্যাস তৈরি করবে না এবং ব্যবহার করবে না। 2005, 2001 বিভিন্ন সময় তারিখ বদলেছে। তাহলে আমার কি এয়ার কন্ডিশনার বাদ দিয়ে দিতে হবে? আমি কি স্প্রে করতে পারবো না? আমি কি মশা মারার জন্য অ্যারোসল ব্যবহার করব না? করব। তাহলে এটার একটা বিকল্প গ্যাস আবিষ্কার করা হয়েছে, সেটার নাম হচ্ছে HFC, হেক্সাফ্লোরোক্লোরাইড। এবং আমাদের দেশে, যেমন বাংলাদেশে আমাদের যে অ্যারোসল তৈরি করে যারা, তারা সিএফসি ব্যবহার করতো। তো ওদেরকে বলা হলো আর সিএফসি ব্যবহার করতে পারবা না। তাহলে ওই কোম্পানিটার তো কোনো দোষ ছিল না। তখন বৈশ্বিক ব্যবস্থাপনাতে এমন ঠিক হলো যে দরিদ্র দেশগুলোতে সিএফসির পরিবর্তে এইচএফসি কিংবা অন্য কোনো উপযুক্ত গ্যাস ব্যবহারের জন্যে এই পরিবর্তনের করতে গেলে মেশিনারিজের যে পরিবর্তন হবে ওটা ওরা খরচ দেবে। অর্থাৎ আমাদের দেশে একটাই কোম্পানি, নাম উচ্চারণ করতে পারি, এসিআই, এরাই হচ্ছে মূল উৎপাদনকারী। তাদের সমস্ত ইকুইপমেন্ট মেশিনারি বদলানোর জন্য যা খরচ হবে বিশ্ব দিয়ে দিয়েছে। আর আমাদের দেশে উৎপাদন খুব সামান্য আমরা করি, কয়টা লোকে আর অ্যারোসল ব্যবহার করে, আর কতটুকুই পারফিউম ব্যবহার করি, আর আফটার শেভ ব্যবহার করি স্প্রে মোডে। তো তারপরেও আমরা সিএফসি ব্যবহারটা বন্ধ করলাম। করতে গিয়ে যে এইচএফসিতে চলে যাচ্ছি এখন, এটা দেখা গেছে ক্লাইমেট চেঞ্জের জন্য আরও বেশি ক্ষতিকারক। তো সেটা নিয়ে এখন বৈশ্বিক পর্যায়ে আবার আলোচনা চলছে, এইচএফসি পরিবর্তন করে আর একটা নিরাপদ গ্যাসে যাতে আসতে পারি। কাজে ওজোন লেয়ার ডিপ্লিশনটা মূলত হচ্ছে কিন্তু যে ক্ষতিকর রশ্মি ওজনের এই ছিদ্রর ভিতর থেকে যেটা প্রবেশ করছে এবং ওজনের স্তরটা হালকা হয়ে যাওয়ার কারণে ভূপৃষ্ঠে যেটা আসছে, যেটার কারণে মূলত চর্মরোগ সহ বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়ছে। আমরা কিন্তু কথাগুলো থেকে বুঝতে পারলাম যে পৃথিবী খুব একটা ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। এখন ডক্টর ওয়াহিদের কাছে জানতে চাইব যে এই আপতিত রশ্মির কারণে, অতি বেগুনি রশ্মির কারণে বলা হচ্ছে ককেশিয়ার লোকজন সবচাইতে বেশি স্কিন ক্যান্সারে ভোগে, মার্কিন যুক্তরাষ্ট্র বেড়ে গেছে। তো এই আপতিত রশ্মির কারণে কি কি রোগ হতে পারে এবং তার প্রতিবিধান কি, এবং আমাদের দেশের অবস্থাটাই বা কি? আচ্ছা, আমি একটু যোগ করে, আমি স্যারের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। ওনার সূত্র ধরে আমি বলছি যে বললেন একটা যে ফুটো হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো ফুটো হয়ে যাওয়াতে সূর্য থেকে যে রশ্মিটা আমাদের পৃথিবীতে আসে, ওটা অ্যাকচুয়ালি আগে ওজোন লেয়ারে ওটা অ্যাবজর্ব হয়ে যেত, পৃথিবীর সানস্ক্রিন। তো ওটা ফুটো হয়ে যাওয়াতে কি হলো, এখন রশ্মিগুলো সরাসরি রক্ষা করতে আমার স্কিন, আমরা বলি সানস্ক্রিন, যেমন উনি বললেন ক্রিকেট খেলার সময় সাদা যেটা লাগায়, ওটাই পৃথিবীর ছিল একটা সানস্ক্রিন, এটা হচ্ছে ওজোন লেয়ারটা। সূর্যরশ্মির তিনটা আমরা মোটামুটি মেইন কম্পোনেন্ট বলতে পারি, আল্ট্রাভায়োলেট A, B অ্যান্ড C। এগুলো তখন করলো কি, কিছু রিফ্লেক্ট হয়ে যেত যেগুলো, সেগুলো আসা শুরু করলো। আস্তে আস্তে এখন মেইনলি যেটা আল্ট্রাভায়োলেট B, যেটা আমাদের 90% অ্যাবজর্ব হতো ওজোন লেয়ারে, সেখান থেকে এখন অতখানি অ্যাবজর্ব হচ্ছে না। আমরা আগে পেতাম বা এখনও পাই 0.5% আল্ট্রাভায়োলেট B, সেখানে এখন কিন্তু লেয়ারটা না থাকার কারণে এটা কিন্তু পরিমাণটা বেড়ে যাওয়াতে সরাসরি আমাদের পশু পাখি, প্ল্যান্ট এবং আপনার মানুষের উপর একটা ক্ষতিকারক কাজ করছে। মানুষের তিনটা সিস্টেম, যেমন স্কিন, আই এবং ইমিউনোলজি, এই তিনটা সিস্টেম সরাসরি কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য আল্ট্রাভায়োলেট B রেডিয়েশন। ডিপেন্ডেন্ট না, মানে এফেক্টেড বাই দ্যাট। এখন যেটা হয়, ওই তিনটা সিস্টেমের সেলগুলো ওই লেয়ারটাকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করার ফলে আগে যেটা অল্প পরিমাণে নিয়ে আমাদের ক্ষতি হতো না, এখন সেটা অধিকাংশ নিয়ে সব মলিকুলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। ড্যামেজ করাতে প্রথমে স্কিন বার্ন হচ্ছে, তারপরে স্কিন ড্যামেজ হচ্ছে, তারপরে স্কিনের কিছু ডিজিজ যেটা বলি ফটোডার্মাটোসিস, যেটা ইনডিউসড বাই দ্য আল্ট্রাভায়োলেট B রেডিয়েশন, এবং লাস্টলি স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সারটা হচ্ছে এখন একদম, বিশেষ করে অস্ট্রেলিয়াতে দেখা গেছে বছরে প্রায় 1200 রোগের বেশি স্কিন ক্যান্সারে মারা যাচ্ছেন। এটা গেল হচ্ছে আমাদের স্কিনের ব্যাপার। এখন যদি আমরা আইতে আসি, আমরা সরাসরি চোখের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, আমরা আইতে কি হচ্ছে, ক্যাটারাক্ট ডেভেলপ করছে, আইতে ক্যান্সার হচ্ছে এবং আলটিমেটলি ব্লাইন্ডনেস হয়ে যাচ্ছে। এখন আসি ইমিউনোলজিক্যালি, ওই যে সূর্য রশ্মিটা আল্ট্রাভায়োলেট B মেইনলি, সেটা কি করে, আমাদের ইমিউনিটিটাকে সাপ্রেস করে দেয়। সাপ্রেস করার ফলে কি হয়,
একটা হেলদি মানুষ যেটাকে আমরা সহজে প্রতিরোধ করতে পারি, ফাইট করতে পারি রোগের সাথে, সেই ফাইট করার ক্ষমতাটা আমাদের চলে যাচ্ছে। এতে যে কোনো ইনফেকশন খুব সহজে আমাদের শরীর ডেভেলপ করে যাচ্ছে, ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, সবগুলো একদম কমে যাচ্ছে। কমে যাওয়াতে লোকটা কিন্তু এমনিতেও সে দুর্বল হয়ে যাচ্ছে। এই এফেক্টগুলোর ফলে আমাদের কতগুলো ডিজিজ কিন্তু ফ্লেয়ার আপ করছে, যেটা আগে ছিল না। ইমিউনোলজিক্যাল ডিজিজ যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস বলি আমরা, যে মাংস পেশিগুলোকে শক্ত হয়ে যাওয়া, ওগুলো সব বেশি ডেভেলপ করে যাচ্ছে। তো এই যে এফেক্টটা, এই সব কিছু কিন্তু এই ওজোন লেয়ারটা ডিপ্রেশন হওয়ার জন্য, কারণ ব্যারিয়ারটা আমাদের নাই অ্যাকচুয়ালি। ডক্টর ওয়াহিদার বক্তব্য থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সমস্যা থাকলেও সমাধান করা যেতে পারে। মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে পৃথিবীর উত্তাপ, তাতেই এত ব্যাপার। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন আগামী শতাব্দীতে 1.5 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তখন কি হবে? সেই যে অনাগত ভয়ঙ্কর দিন, সেই দিনগুলোর কথা ভেবে আমরা শঙ্কিত, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এই ক্ষেত্রে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কাছে আমাদের তো অনেক রকম প্রশ্ন থাকতে পারে, যে সচেতনতা বৃদ্ধির জন্য আপনার ফাউন্ডেশন অনেক কিছুই করছে। এই ওজোন স্তরের কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন কি করতে পারে? আচ্ছা, একটা তো আমরা শুনলাম যে ওজোন লেয়ারের কথা, আরেকটা জিনিস গ্রাউন্ড ওজোন, যেটা কিন্তু আমরাই তৈরি করছি, এবং সেটাও কিন্তু ভয়াবহ। কিন্তু এই যে হেভি ইন্ডাস্ট্রি, তারপরে আপনার রিফাইনারি এবং আপনার এই কয়লা দিয়ে যেই বিদ্যুৎ তৈরি হয়, এইখান থেকেও কিন্তু আমরা কিন্তু অনেক বেশি কার্বন নিঃসরণ হচ্ছে। এবং আমাদের যেটা নিশাদ ভাই বললেন যে হাউসহোল্ড জিনিসেও কিন্তু আমরা কার্বন করছি, সিএফসির ব্যাপারটা আসছে। পাশাপাশি আমরা কিন্তু যে যানবাহন ব্যবহার করি সেখান থেকেও হচ্ছে। কিন্তু সুতরাং আমরা কিন্তু ওজোনের যে ব্যাপারটা, গ্রাউন্ড ওজোনটাও কিন্তু আমরা পলিউটেড করে ফেলছি, এবং সেটাও কিন্তু আমাদের দ্বারাই হচ্ছে। কিন্তু তো সেটাও একটা ভয়াবহ চিত্র আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই। ট্রাফিক জ্যাম দেখলেই কিন্তু বুঝতে পারি যে আমরা কোথায় আছি, কোন দুর্যোগের মধ্যে থাকি প্রতিদিন আমরা। তো সুতরাং আমরা কিন্তু নানাভাবেই এই ওজোন লেয়ারের ব্যাপার বলেন আর গ্রাউন্ড ওজনের ব্যাপার, সব দিক থেকেই কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি। কিন্তু তো সেখানে আমাদের সচেতনতার ব্যাপারটা অবশ্যই আমরা সবাই মিলে যদি আমরা এটা এগিয়ে নিয়ে আসি, এবং এটা যদি না বোঝাতে পারি আমাদের সাধারণ জনগণকে যে আসলে কি হচ্ছে এই ওজনের কারণে, যেটা ডক্টর ওয়াহিদা বললেন যে স্কিনের ব্যাপারটা, এবং এটা কিন্তু ওনার কাছে যারা যাচ্ছে তারা হয়তো জানছে, এটাকে কিন্তু আমাদের সবার কাছে ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে বলতে হবে যে কি হয় ওজনের কারণে। সেই ব্যাপারটা যত বেশি আমরা কমিউনিকেট করতে পারবো এবং সবাইকে জানাতে পারবো, সেইখান থেকেই কিন্তু আমি মনে করি যে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো। তো সেই ভূমিকাটাই কিন্তু আমরা নিতে পারি, এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সেই ভূমিকাটা কিন্তু সব বেশি করে করতে পারে, এবং সেখানেই তো আমাদের প্রচারণাটা বাড়াতে হবে। সরকারের যে ভূমিকা সেটা তো আছেই, সেটা করতেই হবে সরকারের, পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। এবং সেখানে আমরা যেটা করছি, আমরা কিন্তু নানাভাবে এই প্রোগ্রাম করছি, এবং আমরা এই ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য তো নানা রকম কর্মকাণ্ডও করছি। তো সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের অ্যাওয়ারনেসের ব্যাপারটা আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো, ওজনের ব্যাপারে, কার্বন নিঃসরণের ব্যাপারে, ওজোন লেয়ারের ব্যাপারে, আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে কী হচ্ছে আমাদের, এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে আমাদের তুলে ধরতে হবে। ধোঁয়া এবং ধোঁয়াশা বিরাট সমস্যা, কিন্তু এখন অনেক সমস্যাই বেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আইনুল নিশাতের কাছে, কার্বন নিঃসরণের ক্ষেত্রে এত কম আমাদের দেশ, বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র 24% যেখানে কার্বন নিঃসরণ করছে, সেখানে আমাদের দেশের পরিমাণ মাইনাসের দিকে, কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমাদের দেশ। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল 86-এ ডক্টর আইনুল নিশাত কিন্তু প্রতিটি প্রোটোকলের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন, গিয়েছিলেন। কিন্তু এই সমস্ত 38 দেশ, 40 দেশ, 50 দেশ শুধু কি স্বাক্ষর? ভাবা হবে না কি যে এই ব্যাপারটি কিন্তু গুরুত্বপূর্ণ অত্যন্ত, যে ব্যাপক কার্বন নিঃসরণ করে সমস্ত পৃথিবীকে ঝুঁকিপূর্ণ করে দেওয়া হলো, আর সমস্ত ছোট দেশগুলো আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হবে। এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে কি আর একটু জোরালো ভূমিকা রাখা যেতে পারে কিনা? আমি কিন্তু প্রথমে একটা জিনিস একটু ক্ল্যারিফাই করতে চাই।
একটা হচ্ছে কার্বন নিঃসরণ, যেটা থেকে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, এটার যুদ্ধ একটা। এটার জন্য ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন 92 কিয়োটো প্রোটোকল এবং 2015 সনে আশা করছি প্যারিস প্রোটোকল হবে। নতুন আইন তৈরির কাজ চলছে যাতে যে গ্যাসগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ে, যেটা এখন ধরেন 0.8 থেকে 1 ডিগ্রির মতো বেড়েছে এবং পৃথিবী প্রমিস করেছে 2 ডিগ্রির উপরে উঠতে দেবে না, 3 ডিগ্রির উপরে উঠলে মহাবিপদ। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন এবং ওজনের স্তর ক্ষয় হয়ে যাওয়া এবং ওজনের ছিদ্রটা হওয়া। তো ওয়াহিদা যেটা বললেন সেটা হচ্ছে যে ওজনের ছিদ্র ক্ষয় হলে আলট্রাভায়োলেট রে এ বি সি এর মধ্যে কোনটা বেশি ক্ষতিকর সেটা চামড়ার আসলে চামড়া পুড়ে যাচ্ছে, উপরের এপিডার্মি কিংবা উপরের লেয়ারটা ক্ষয়যুক্ত হচ্ছে, সেটার জন্য একটা স্ক্রিন দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমি যদি ওজোন লেয়ারটাকে রক্ষা করতে চাই তাহলে সিএফসির ব্যবহার বন্ধ করতে হবে, যেটা বন্ধ করা হয়েছে এবং রেজাল্ট হচ্ছে কিন্তু ওজোনের লেয়ারটা আস্তে 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 বন্ধ হয়ে আসছে, মানে ছিদ্রটা ভরাট হয়ে যাচ্ছে। বিপদটা হয়েছে সিএফসি ব্যবহার বন্ধ করে যে নতুন গ্যাসে যাওয়া হয়েছে বিকল্প এইচএফসি হেক্সাফ্লোরোক্লোরাইড, সেটা ক্লাইমেট চেঞ্জের জন্য আরও বিপজ্জনক। তাহলে আবার ওজোন লেয়ারে চলে যাই আমরা সাধারণ মানুষরা একটা কাজ করতে পারি, 10টার থেকে বিকাল 4টা যখন সূর্য সরাসরি রশ্মি দিচ্ছে এটা থেকে আমি দূরে থাকলাম। আরেকটা হচ্ছে এই গ্যাসগুলোর ব্যবহারটাকে আপনি বন্ধ করতে পারেন। আপনি এখন থেকে যখন কোনো পারফিউম কিনবেন, কোনো অ্যারোসল কিনবেন, আপনি দেখে কিনবেন যে লেখা আছে কিনা যেটা সিএফসি ফ্রি। তবে এখন আমি নিশ্চিত যে 2014 সনে ভার্চুয়ালি সব ধরনের অ্যারোসলই সিএফসি ফ্রি। কাজে পৃথিবী কিন্তু অনেক সময় ধীরে ধীরে এগোয়, একটা প্রমিস করে, কিছু ক্ষেত্রে কিছু সংবিধিকরণ সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো অনেকটা হতে হবে। কিন্তু এখানে আছে, কিন্তু একেবারে লেখা আছে সিএফসি ক্ষতিকর এবং প্রত্যেকটা এখন লেখা আছে, একদম বেশিরভাগের গায়ে লেখা পাবেন যে ইহা সিএফসি মুক্ত, এটাতে কোনো সিএফসি নাই। অর্থাৎ পৃথিবী কিন্তু এই লেভেলে চলে গেছে। মন্ট্রিয়াল প্রোটোকল কিন্তু এনফোর্সেবল, যে যারা এটাতে সই করবে এবং ভায়োলেট করবে তাদেরকে পেনাল্টি দেওয়া হবে। কিয়োটো প্রোটোকল এনফোর্সেবল এবং 2015-তে ক্লাইমেট চেঞ্জের যে আইনটা আসবে সেটাও এনফোর্সেবল। তো ওজোন লেয়ার ডিপ্লিশনটা আমরা যেমন একটা দিবস হয় প্রতি বছর বিভিন্ন বিষয়ে, আসলে দিবসের উদ্দেশ্য এই না যে ওজোন নিয়ে O3 নিয়ে এই দিন ভাববো আর বাকি সময় ভাববো না, আসলে এই দিন এটা মনে করিয়ে দেওয়া হয়। এখন থেকে সকলে যেন আমরা খোলা কড়া রোদে না বের হই, বেরোলে যেন ছায়াতে থাকি, বেরোলে যেন বডিটা ঢেকে রাখি, খেলতে যদি যাই আমি যেন সানস্ক্রিন ব্যবহার করি। আর ব্যবহারকারীর ক্ষেত্রে আপনি যখন অ্যারোসল কিনবেন, কোনো ইনসেক্ট কিলার কিনবেন, আপনি কৌটার গায়ে লেখা আছে কিনা যে সিএফসি ফ্রি, এটা নিশ্চিত হয়ে তবে কিনবেন। এখন ডক্টর ওয়াহিদার কাছে জানতে চাইব, এই অতি বেগুনি রশ্মির কারণে এবং নানা রকম সূর্য রশ্মির কারণে এই যে মানুষের ভিতরে নানাবিধ অসুখ হয়, সমস্যা হয়, রোগ হয়, এগুলো প্রতিবিধানের জন্য কি কি করণীয় হতে পারে? আমরা যারা শহরে থাকি, শহরে তো আমরা অনেক এডুকেটেড, তাও ইন্টারনেটে পড়ি বা জানি বা বাইরে। যারা একটু গ্রামে টামে থাকে ওরা কিন্তু জানে না, ওরা কিন্তু আসে অনেক শেষ পর্যায়ে গিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা যদি মানে এখন প্রিভেনশন হিসেবে চিন্তা করি, সেটা আমি বলবো যে 1 নম্বর হচ্ছে একটা কাউন্সেলিং বা অ্যাওয়ারনেস তৈরি করা সবার জন্য, বিশ্ববাসীর জন্য অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যাওয়ারনেসটা হচ্ছে শহরের ক্ষেত্রে এবং গ্রামের ক্ষেত্রে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে কাদের এটা বেশি হয়, এটা হচ্ছে 1 নম্বর হয় বাচ্চাদের, যাদের ইমিউনিটিটা কম, এবং বয়স্ক লোকদের, এবং কিছু যেমন HIV রোগীদের, এদের বেশি হচ্ছে। তো আমি যদি ভাগ করি ফার্স্টে যে শহুরে লোকদের কী করে বলবো, ওদের স্কুলগুলোতে আমরা একটা যদি ক্যাম্পেইন সিস্টেম করি যে জানতে হবে যে কী করে ওজোন লেয়ার থেকে আমরা দূরে থাকবো। আমরা যদি বলি যে ABC এবং S, আমরা এভাবে যদি শিখাই, A মানে হচ্ছে অ্যাওয়ে। অ্যাওয়েটা কি, যে আমাদের পিক টাইম যখন সূর্য রশ্মি, তখন থেকে তুমি দূরে থাকো 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তখন তুমি রোদে একটু কম যাও, বা গেলেও তুমি প্রোটেকশনটা নাও। B হচ্ছে কি ব্লক, দ্যাট ইজ সান ব্লক। আমি একটা সান প্রোটেকশন ফ্যাক্টরটা ইউজ করাতে সূর্যরশ্মির তেজ থেকে আমি একটু দূরে থাকবো। 3 নম্বর হচ্ছে কাভারিং বা ক্লোদিং। আমি চেষ্টা করব আমি বিভিন্নভাবে আমাকে কাভার্ড রাখতে, যাতে আমাদের সূর্যরশ্মিটা সরাসরি চোখে বা আমাদের স্কিনে বা ইমিউনোলজিক্যালি আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে।
আর এইস হচ্ছে স্পিক আউট, তুমি এটাকে কনভে করো, সবাই কনভে করো, আমি জেনে ওকে যে সানস্ক্রিন ছাড়া চলবে না। যেমন আমি আমার চেম্বারে ইদানিং একটা কথা খুব জোরালো করে বলি রুগীদেরকে যে আপনি খাবেন না তাতে কোনো সমস্যা, কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। বা আমার সামনে আমি একটা প্ল্যাকার্ড লাগিয়ে রাখবো সানস্ক্রিন ব্যবহারকারী ছাড়া আমার চেম্বারে ঢুকবেন না, মানে এটার প্রতি এতটা জোরালোভাবে আমাদের বলা উচিত। আর গ্রামের ক্ষেত্রে কিভাবে হবে, গ্রামের ক্ষেত্রে হচ্ছে এরকম করে যদি আমরা বলি যে কৃষকদেরকে বলি আপনারা ওই ধুধু সময়ে যেন 10টা থেকে 4টার মধ্যে চেষ্টা করেন একটু কম রোদের কাজটা করতে, বা করলেও কমপ্লিটলি ক্লদিং অবস্থায় যান। আর এখন কিন্তু সানস্ক্রিন আমাদের দেশীয় পণ্য অনেক কোম্পানি বিক্রি করেন, ওনারা বানান তৈরি, বেশি একটা দাম না, ওগুলো ইউজ করবে। কিংবা ট্যালকম পাউডার, যে ট্যালকম পাউডার কিন্তু একটা সানস্ক্রিন হিসেবে কাজ করে। তো এইগুলো করলে মোটামুটি একটা বোধহয় এফেক্টটাকে আমরা একটু আটকাতে পারবো। এখন আমি শেষ প্রশ্ন করছি প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর কাছে, যে সমস্যাগুলো আসছে, ধেয়ে আসছে, ধাবিত হচ্ছে, এগুলো সমাধানের জন্য যদি আমরা উদ্যোগ গ্রহণ না করি তবে কিন্তু বিপন্ন হবে আমাদের অস্তিত্ব, উদ্ভিদ এবং প্রাণীকুল। এই সমস্যা সমাধানের জন্য ফাউন্ডেশন থেকে আগামীতে নতুন আঙ্গিকে কিভাবে প্রচারণা হতে পারে তার একটু রূপরেখা আমরা জানতে অবশ্যই আগ্রহী। একটা জিনিস হলো কি, যে আমরা যত বেশি এটা নিয়ে আলোচনা করব এবং যত এটা নিয়ে আমরা তুলে ধরব এবং যত আমরা এটাকে ফিল্ডে যাব এবং আমরা যখন বিভিন্ন গ্রাম বলেন এবং উপকূলীয় অঞ্চলে বলেন যারা খোলা জায়গায় কাজ করে তাদের কিন্তু আমাদের কমিউনিকেট করতে হবে এই জিনিসটা, যে এই সূর্যরশ্মি দিয়ে কী হচ্ছে এবং আমাদের এই ক্ষতিটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কেউই জানে না যে আসলেও এই সমস্যাটার ব্যাপার। আমরা কিন্তু বসে করছি এবং নানাভাবে কিন্তু নানা ধরনের অ্যাওয়ারনেসটা কিন্তু আমরা তুলে ধরছি কিন্তু, এবং শুধু এই একটি বিষয় না, অন্য বিষয়গুলোও তুলে ধরছি আমরা। মানে সমস্যা তো আসলে একটা না, অনেক সমস্যা, তো অনেক সমস্যার মধ্যে এটাও একটা সমস্যা। তো এই সমস্যাটাও কিন্তু আমাদের অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সবাইকে বোঝাতে হবে এবং কেন, কী কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, মানুষের নানা রকমের যে রোগ বালাই হচ্ছে সেটা কেন হচ্ছে। ডক্টর ওয়াহিদা বললেন, নিশাত ভাইও বললেন অনেক বিস্তারিতভাবে। শুধু আমাদের কাজটা হবে কিন্তু অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং আমাদের কাজটা হবে এই জিনিসগুলোকে তুলে ধরা সামনে। আমাদের যে ট্রেডিশনাল নলেজ, ছোটবেলায় বলতো যে রোদে বেরিয়েও না চামড়া পুড়ে যাবে, এখন উনি বলছেন শুধু পুড়ে যাবে না, আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে কথা বলা যেতেই পারে যে নতুন নতুন অনেক শব্দ এখন আমাদের জীবনে চলে আসছে, যেমন সিএফসি, এই ক্লোরোফ্লুরোকার্বন, এই শব্দটি কি শুধুই শব্দ? এখন তো মনে হচ্ছে এটা একটা ঘাতক শব্দের মতো। কার্বন নিঃসরণ ব্যবহারিক জীবনে চলে এসছে। ওজন সম্পর্কেও তো আমরা স্বচ্ছ ছিলাম না, ভাবা হতো এটা কি মাপ, ওই ওজন, এই ওজনের স্তর, এই গ্যাস, এই আলট্রাভায়োলেট রে আমাদের বেঁচে থাকার জন্য যা অবিরাম প্রয়োজন সেগুলো অনুধাবন করার জন্য নতুন অভিধান প্রণীত হবে, এই বিশ্বাসে, এই আশায় অনুষ্ঠানটি শেষ করছি। এবং আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস শুধু একটি দিবসের ব্যাপার নয়, প্রতি মুহূর্তের ব্যাপার, প্রতি পলের ব্যাপার, প্রতি সময়ের ব্যাপার। চিহ্নিত করতে হবে পৃথিবীকে নিরাপদ করতে গেলে এখন এই শব্দের ভেতর দিয়ে, এই বিশ্লেষণের ভেতর দিয়ে নতুন জীবন বোধে পৌঁছতেই হবে আমাদের। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ শুনে স্নিগ্ধ শরীর